তলাকের ৬ মাস পর পত্নী সন্তানকে ফিরিয়ে দিতে স্বামীর দরজায় পৌঁছাল। সেখানে যা ঘটল, মানবতাও কেঁদে ফেলল। বন্ধুরা, এটি একটি সত্যি ঘটনা, রাজস্থানের কোটা শহরের, যেখানে সন্ধ্যার সময় এক নারী ধীর পায়ে এক বড় মকানের সামনে এসে থামল। তার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল, চোখের নিচে কালো ঘের ছিল এবং এমন মনে হচ্ছিল যেন অনেক রাত ধরে সে ঠিকমতো ঘুমোয়নি। তার কোলে প্রায় ৪ বছরের এক ছোট্ট শিশু ছিল। শিশুটি তার মায়ের কাঁধে মাথা রেখে চুপচাপ চারদিক দেখছিল। নারী কিছুক্ষণ সেই বাড়ির দরজা দেখে রইল। মনে হচ্ছিল যেন সে মনের ভিতর চলা কোনো বড় লড়াইকে শান্ত করার চেষ্টা করছে। অনেকবার সে দরজার দিকে হাত বাড়িয়েছিল, কিন্তু প্রতিবার হাত ফিরিয়ে নিয়েছিল। হয়তো তার কাছে সেই দরজায় নক করা এত সহজ ছিল না। কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকার পর সে অবশেষে সাহস সঞ্চয় করল এবং কাঁপা হাতে দরজার ঘণ্টি বাজিয়ে দিল। ঘণ্টির শব্দ পুরো বাড়ির ভিতর গুঞ্জরিত হল। কয়েক সেকেন্ড পর ভিতর থেকে কারোর পায়ের আওয়াজ শোনা গেল। ধীরে ধীরে পা দরজার কাছে এলো এবং তারপর দরজা খুলে গেল। দরজা খুলল যে পুরুষটি, তার বয়স প্রায় ৩০-৩২ বছর। যেই মুহূর্তে তার দৃষ্টি দরজায় দাঁড়ানো সেই নারীর উপর পড়ল, সে কয়েক মুহূর্তের জন্য একদম স্থির হয়ে গেল। তার চোখে বিস্ময় স্পষ্ট দেখা যাচ্ছিল। তার ঠোঁট ধীরে ধীরে নড়ল এবং সে বিড়বিড় করে বলল, নন্দিতা। সামনে দাঁড়ানো সেই নারীটিই ছিল যার সাথে তার ৬ মাস আগে তলাক হয়ে গিয়েছিল। নন্দিতাও কয়েক মুহূর্ত কিছু না বলে তার দিকে তাকিয়ে রইল। দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা তৈরি হয়েছিল, এমন নীরবতা যেখানে অনেক অসমাপ্ত কথা লুকিয়েছিল। ৬ মাস আগে যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল বলে ধরে নেওয়া হয়েছিল, সেই সম্পর্ক আচমকা আবার সেই দরজায় এসে দাঁড়িয়েছিল। কিন্তু নন্দিতার মুখে কোনো নরম ভাব ছিল না। তার মুখে ক্লান্তি ছিল, যন্ত্রণা ছিল এবং হয়তো সামান্য অনুতাপও ছিল, কিন্তু সে কোনো ভাব প্রকাশ করতে চাইছিল না। সে কিছু না বলে নিজের ছেলেকে ধীরে ধীরে সেই পুরুষটির কোলে তুলে দিল এবং ঠান্ডা গলায় বলল, এ তোমার ছেলে, এখন তুমিই সামলাও একে, আমার দ্বারা আর হচ্ছে না। সেই পুরুষটির নাম রাঘব ছিল। রাঘব এক মুহূর্তের জন্য বুঝতেই পারল না আসলে কি হচ্ছে। সে ছেলেকে সামলাতে সামলাতে বিস্ময়ে নন্দিতার দিকে তাকালো। তার মুখে অনেক প্রশ্ন ছিল, কিন্তু শব্দে শুধু একটাই প্রশ্ন বেরিয়ে এলো, কি মানে? কিন্তু নন্দিতা কোনো উত্তর দিল না। সে একবার নিজের ছেলের দিকে তাকালো, তারপর তাড়াতাড়ি নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। মনে হচ্ছিল যেন সে বেশিক্ষণ নিজের ছেলের চোখের দিকে তাকাতে পারছে না। তারপর সে ঘুরে ফিরে যেতে লাগল। রাঘব তাড়াতাড়ি ডেকে উঠল, থামো। নন্দিতার পা কয়েক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু সে পিছনে ফিরে তাকালো না। রাঘব আবার বলল, অন্তত ভিতরে তো এসো, চা পানি খেয়ে তারপর চলে যেও। নন্দিতা ধীর গলায় উত্তর দিল, না, আমাকে থাকতে হবে না। এতটুকু বলে সে ২ কদম এগিয়ে গেল। তখনই রাঘবের কোলে বসা ছোট্ট শিশুটি তার নির্দোষ গলায় বলল, মা, এদিকে এসো। শিশুটির নাম আদিত্য ছিল। তার কণ্ঠস্বর শুনেই নন্দিতার পা সেখানে থেমে গেল। সে ধীরে ধীরে পিছনে ফিরে নিজের ছেলের দিকে তাকালো। আদিত্য তার ছোট ছোট হাত তার দিকে বাড়িয়ে দিচ্ছিল। তার চোখে নির্দোষতা ছিল এবং মুখে সেই নির্দোষ বিশ্বাস যা এক শিশুর তার মায়ের উপর থাকে। সেই মুহূর্তে নন্দিতার চোখে জল এসে গেল। সে চাইলেও সামনে এগোতে পারল না, যেন তার পা মাটিতে আটকে গিয়েছিল। রাঘব ধীরে ধীরে বলল, বাইরে দাঁড়িয়ে কেঁদো না, লোকে দেখলে কথা বানাবে, ভিতরে এসো। নন্দিতা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ফিরে এসে বাড়ির ভিতরে ঢুকে গেল। যেই মুহূর্তে সে ভিতরে পৌঁছল, তার দৃষ্টি পুরো বাড়ির উপর পড়ল এবং বাড়ির অবস্থা দেখে সে কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। যে বাড়িতে একসময় সকাল সকাল হাসির আওয়াজ গুঞ্জরিত হতো, যেখানে প্রতিটি কোণ পরিষ্কার এবং সাজানো থাকত, আজ সেই বাড়ি একদম এলোমেলো হয়েছিল। সোফায় ধুলো জমেছিল, টেবিলে ছড়ানো কাপ পড়েছিল এবং মেঝেতে খেলনা পড়েছিল, যেগুলোর দিকে হয়তো অনেক দিন কেউ নজর দেয়নি। নন্দিতা কিছুক্ষণ চুপচাপ চারদিক দেখতে লাগল, তারপর ধীরে ধীরে বলল, এ কি অবস্থা করে রেখেছ বাড়ির? রাঘব হালকা হাসির সাথে বলল, এখন এতে তোমার কি? এ বাড়ি তো আমার। তার গলায় হালকা তিক্ততা ছিল। নন্দিতা কিছু বলল না, কিন্তু তার মনে অনেক পুরনো দৃশ্য একসাথে ঘুরতে লাগল। একসময় এই বাড়ি তার হাসিতে ভরা থাকত। শাশুড়ি সকালে উঠোনে বসে চা খেত, শ্বশুর খবরের কাগজ পড়তে পড়তে তাকে ডাক দিতেন এবং রাঘব তো প্রতিটি ছোট বিষয়ে হেসে দিত। কিন্তু আজ সেই বাড়িতে শুধু নীরবতা ছিল। কিছুক্ষণ দুজন চুপ করে রইল। তারপর রাঘব জিজ্ঞাসা করল, তা হঠাৎ আজ এখানে আসার কারণ কি?
নন্দিতা গভীর শ্বাস নিল। তার দৃষ্টি নিজের ছেলের উপর গেল, যে এখন তার বাবার কোলে চুপচাপ বসেছিল। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে বলল, আমি সত্যি বলছি রাঘব, এখন আমার দ্বারা এই সন্তান আর সামলানো যাচ্ছে না। রাঘব তার দিকে তাকালো। তার চোখে বিস্ময় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, কেন নন্দিতা? কিছুক্ষণ চুপ করে রইল, যেন সে ঠিক করছে কতটা বলবে। তারপর ধীরে ধীরে বলল, কারণ এখন আমার জীবন একদম বদলে গেছে। রাঘব চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তার কাছে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই 6 মাসে নন্দিতার সাথে এমন কিছু অবশ্যই ঘটেছে যা তাকে এখানে আসতে বাধ্য করেছে। কিন্তু কি ঘটেছিল এবং কিভাবে একজন মা এই অবস্থায় পৌঁছালো যে সে নিজের সন্তানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে? এটাই সেই সত্য যা এখন ধীরে ধীরে সামনে আসতে যাচ্ছিল। এবং এই সত্যের শুরু হয়েছিল প্রায় 5 বছর আগে, যখন প্রথমবার নন্দিতা এই বাড়িতে বধূ হয়ে এসেছিল। তখন এই বাড়ির পরিবেশ একদম আলাদা ছিল। সেদিন পুরো বাড়িতে আনন্দের হুলস্থুল ছিল। উঠোনে রাঙলি বানানো ছিল, দরজায় ফুলের মালা ঝুলছিল এবং বাড়ির প্রতিটি কোণে আত্মীয়দের কণ্ঠস্বর গুঞ্জরিত হচ্ছিল। নন্দিতা তখন খুবই সাধারণ এবং লাজুক মেয়ে ছিল। সে পাশের এক ছোট গ্রামে বড় হয়েছিল। তার বাবা চাষাবাদ করতেন এবং পরিবার সাদাসিধে জীবনযাপন করত। ছোটবেলা থেকেই তাকে এটাই শেখানো হয়েছিল যে মেয়ের আসল জগৎ তার শ্বশুর বাড়ি হয়। তাই যখন তার বিয়ে রাঘবের সাথে ঠিক হলো, তখন তার মা বাবা তাকে অনেক বুঝিয়েছিলেন যে এখন সেই বাড়িই তোমার নিজের বাড়ি হবে। রাঘব কোটার এক ভালো কোম্পানিতে চাকরি করত, পড়াশোনা জানা, বোঝদার এবং শান্ত স্বভাবের মানুষ ছিল। তার মা বাবাও খুব সরল এবং স্নেহশীল ছিলেন। বিয়ের পর যখন নন্দিতা প্রথমবার এই বাড়িতে এলো, তখন সে ভাবতেও পারেনি যে তাকে এতটা ভালোবাসা এবং সম্মান পাওয়া যাবে। শুরুর দিনগুলোতে নন্দিতা প্রতিটি কাজ খুব সাবধানে করত। সকালে তাড়াতাড়ি উঠত, বাড়ির কাজে হাত লাগাত এবং প্রত্যেকের খেয়াল রাখত। শাশুড়ি তাকে মেয়ের মতো বুঝিয়ে দিতেন এবং শ্বশুরও তাকে অনেক স্নেহ দিতেন। রাঘব তো সব সময় তার খেয়াল রাখত। কখনো সন্ধ্যায় রাঘব অফিস থেকে ফিরে সোজা তার কাছে এসে বসে যেত। দুজনে অনেকক্ষণ কথা বলতো। অনেকবার সে তাকে কোটা শহরের রাস্তায় ঘুরিয়ে নিয়ে যেত। নন্দিতার কাছে এসব কিছু একদম নতুন ছিল। গ্রামে সে কখনো এমন জীবন দেখেনি। ধীরে ধীরে সেই বাড়িতে পুরোপুরি মিশে গিয়েছিল। এখন প্রতিটি কোণ তার নিজের মতো লাগত। শাশুড়ি শ্বশুরও তার ওপর খুব খুশি থাকতেন, কারণ নন্দিতার মধ্যে কখনো অহংকার আসেনি। সে সবসময় সবার কথা মন দিয়ে শুনত এবং পুরো মনে বাড়ি সামলাত। বিয়ের 2 বছর এভাবেই হাসি খুশিতে কেটে গিয়েছিল। এই সময় রাঘব এবং নন্দিতার মধ্যে কখনো বড় ঝগড়া হয়নি। ছোটখাটো ঝগড়া হতো, কিন্তু কিছুক্ষণ পর দুজন আবার হাসতে শুরু করত। তারপর একদিন হঠাৎ সবকিছু আরও বেশি বদলে গেল। এক সকালে নন্দিতার হঠাৎ বমি হতে লাগল। প্রথমে সে এই বিষয়টিকে খুব গুরুত্ব দেয়নি, কিন্তু যখন রাঘবের জানা গেল তখন সে ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে নন্দিতাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে কিছুক্ষণ পর হেসে বললেন, মিষ্টি তৈরি রাখুন, আপনি বাবা হতে যাচ্ছেন। এটা শুনে রাঘবের খুশির সীমা ছিল না। নন্দিতার চোখেও ঝলক এসে গিয়েছিল। দুজনের মুখে এক আলাদা খুশি দেখা যাচ্ছিল। বাড়ি ফিরে এই খবর শাশুড়ি শ্বশুরকে জানানোর পর পুরো বাড়িতে খুশির পরিবেশ তৈরি হয়ে গেল। এখন নন্দিতার বিশেষ খেয়াল রাখা হতে লাগল। রাঘব প্রতিটি ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখত। শাশুড়িও তাকে বেশি কাজ করতে দিতেন না। ধীরে ধীরে সময় কেটে যেতে লাগল এবং অবশেষে সেই দিনও এসে গেল যেদিন নন্দিতা এক সুন্দর ছেলেকে জন্ম দিল। সন্তান জন্মের পর বাড়ির খুশি যেন দ্বিগুণ হয়ে গেল। শাশুড়ি শ্বশুর নাতিকে কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা খেলতে থাকতেন। রাঘবও অফিস থেকে ফিরেই সোজা সন্তানের কাছে চলে যেত। সন্তানের নাম রাখা হলো আদিত্য। আদিত্য আসার পর বাড়ির জীবন পুরোপুরি বদলে গেল। এখন প্রতিদিনের শুরু তার কলকলানিতে হতো, কিন্তু সন্তানের সাথে দায়িত্বও বেড়ে গিয়েছিল। সবচেয়ে বেশি দায়িত্ব নন্দিতার ওপর ছিল। সে রাতের পর রাত জেগে সন্তানকে সামলাত। কখনো তাকে দুধ খাওয়াতো, কখনো তাকে ঘুম পাড়াতো এবং কখনো তার কান্নার কারণ বোঝার চেষ্টা করত। অনেকবার এমন হতো যে পুরো রাত তার চোখে ঘুম আসতো না। রাঘবও তার সাহায্য করার চেষ্টা করত, কিন্তু চাকরির কারণে তাকে সকালে তাড়াতাড়ি উঠে অফিস যেতে হতো। তাই ধীরে ধীরে সন্তানের দেখাশোনার বেশিরভাগ অংশ নন্দিতার ভাগেই চলে এসেছিল। সময়ের সাথে আদিত্য একটু বড় হতে লাগল। বাড়ির জীবন আবার স্বাভাবিক হতে লাগল। কিন্তু এই সময়ে এক ছোট্ট জিনিস ধীরে ধীরে নন্দিতার মনে বিঁধতে শুরু করেছিল। সন্তান জন্মের পর তার ওজন একটু বেড়ে গিয়েছিল। এটা স্বাভাবিক ছিল, কিন্তু রাঘব কখনো কখনো মজা করে তাকে মোটা বলে ডেকে দিত। শুরুতে নন্দিতা এই কথাটাকে মজা ভেবে হেসে দিত, কিন্তু ধীরে ধীরে এই মজা তার ভিতরে বিঁধতে লাগল।
অনেকবার এমন হতো যে বাড়িতে কোনো আত্মীয় এসেছিল এবং রাঘব হেসে বলে দিত, আরে মোটা, জল তো নিয়ে আয়। সবাই হেসে দিত, কিন্তু নন্দিতার মুখের হাসি কিছুক্ষণ পর ফ্যাকাশে হয়ে যেত। সে কিছু বলতো না, কিন্তু তার মনে ধীরে ধীরে একটা অভিযোগ জমতে শুরু করেছিল। তার মনে হতে লাগলো যে এখন রাঘব তাকে আগের মতো সম্মান দেয় না। সময় কেটে যেতে লাগলো এবং আদিত্য প্রায় 1.5 বছরের হয়ে গেল। একদিন এমন এলো যেটা তাদের জীবনের দিকই বদলে দিল। সেদিন আদিত্য একটু অসুস্থ ছিল। পুরো রাত নন্দিতা জেগেছিল। সে সন্তানকে কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে তাকে সামলিয়েছিল। সকালের দিকে তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং শরীরও ক্লান্তিতে ভেঙে পড়ছিল। সকালে রাঘব অফিস চলে গেল। নন্দিতা পুরো দিন সন্তানের সাথে লেগে রইল। সন্ধ্যায় যখন রাঘব অফিস থেকে ফিরে এলো, তখন সে সোফায় বসেই হেসে বলল, মোটা, জল তো খাওয়া। শুধু এই একটা শব্দ সেদিন নন্দিতার মনে জমে থাকা সব যন্ত্রণা বাইরে বের করে আনল, এবং সেই মুহূর্ত থেকেই শুরু হলো সেই ঝগড়া যেটা তাদের পুরো জীবন বদলে দিয়েছিল। খ্যার বন্ধুরা, রাঘব যেই মুহূর্তে হেসে বলল, মোটা, জল তো খাওয়া দাও, তখনই নন্দিতার ভিতরে জমে থাকা সব রাগ হঠাৎ বেরিয়ে এলো। সেদিন সে আগে থেকেই খুব ক্লান্ত ছিল। পুরো রাত সন্তানকে সামলাতে কেটে গিয়েছিল এবং পুরো দিনও তাকে বিশ্রামের সুযোগ মেলেনি। নন্দিতা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তোমার তো সবসময় এই মজা মাথায় থাকে। রাঘব বুঝতে পারল না হঠাৎ কি হয়ে গেল। সে আগের মতো হেসে বলল, আরে এতে কি হয়েছে, মজা তো। কিন্তু সেদিন নন্দিতার ধৈর্য ভেঙে গিয়েছিল। সে জোরে বলল, মজা? তোমার মনে হয় এটা মজা? রাঘব এখন একটু গম্ভীর হয়ে গেল। সে বলল, আরে এত ছোট বিষয়ে রাগ করছো কেন? নন্দিতা রাগে উত্তর দিল, কারণ তোমার জানা নেই সামনের মানুষের কেমন লাগে। সবার সামনে আমাকে মোটা বলে ডাকো। আমি কি তোমার কাছে এমন লাগি যে তোমার লজ্জাও করে না? রাঘব বোঝানোর চেষ্টা করল। সে বলল, নন্দিতা, আমি তো শুধু মজা করে বলি, আমার এতে কোনো খারাপ লাগে না। কিন্তু নন্দিতা এখন থামার মতো ছিল না। সে বলল, তোমার খারাপ লাগে কারণ তোমার আমার অনুভূতির কোনো পরোয়া নেই। আগে তুমি আমাকে অনেক ভালোবাসতে, কিন্তু এখন তোমার চোখে আমার মধ্যে শুধু দোষ দেখা যায়। রাঘব বিস্ময়ে তার দিকে তাকালো। সে বলল, এসব কি বলছো? আমি আজও তোমাকে আগের মতোই ভালোবাসি। নন্দিতা যন্ত্রণায় উত্তর দিল, যদি ভালোবাসতে তাহলে সবার সামনে আমাকে এভাবে মজার পাত্র বানাতে না। ধীরে ধীরে ঝগড়া বাড়তে লাগল। দুজনের মধ্যে গলা উঁচু হতে লাগল। এতগুলো বছর ধরে যেসব ছোট ছোট অভিযোগ দুজনের মনে চেপেছিল, সেগুলো সেদিন হঠাৎ বেরিয়ে আসতে লাগল। রাঘবেরও এখন রাগ আসতে লাগল। সে বলল, তুমি বিনা কারণে বিষয়টাকে এত বড় করছো। যদি এতই সমস্যা ছিল তাহলে আগে বলোনি কেন? নন্দিতা তাড়াতাড়ি উত্তর দিল, কারণ আমি প্রতিবার ভাবতাম তুমি বুঝে যাবে, কিন্তু তুমি তো কখনো বুঝতেই পারোনি। এর মধ্যে বাড়ির ভিতর রাঘবের মা বাবাও চলে এলেন। তারা দেখলেন যে দুজনের মধ্যে জোর ঝগড়া হচ্ছে। শাশুড়ি তাড়াতাড়ি বললেন, আরে এটা কি হচ্ছে? এত ছোট বিষয়ে এত ঝগড়া করছো কেন? কিন্তু সেই সময় দুজনের কেউই শান্ত হতে প্রস্তুত ছিল না। নন্দিতা রাগে বলল, আপনারাই বলুন, সবার সামনে আমাকে মোটা বলে ডাকা কি ঠিক? শাশুড়ি বোঝানোর চেষ্টা করলেন। তারা বললেন, বেটা, সে তো মজা করে, এতে এত বড় কথা কি? কিন্তু নন্দিতা সেই সময় কারো কথা শোনার অবস্থায় ছিল না। অন্যদিকে রাঘবেরও এই বিষয়টা খারাপ লাগছিল যে ছোট বিষয়কে এত বড় করে তোলা হয়েছে। সে রাগে বলল, তুমি বিনা কারণে বাড়ির পরিবেশ খারাপ করছো। নন্দিতাও তাড়াতাড়ি উত্তর দিল, বাড়ির পরিবেশ আমি খারাপ করছি নাকি তুমি? দুজনের মধ্যে ঝগড়া এত বেড়ে গেল যে কথা হাতাহাতি পর্যন্ত চলে গেল। রাগে রাঘবের হাত উঠে গেল এবং সে নন্দিতাকে এক চড় মেরে দিল। কয়েক মুহূর্তের জন্য পুরো বাড়ি একদম শান্ত হয়ে গেল। নন্দিতা অবিশ্বাস ভরা চোখে রাঘবের দিকে তাকালো। তার চোখে জল এসে গিয়েছিল। সে ধীর গলায় বলল, আজ তুমি আমার উপর হাত তুলেছ? রাঘবেরও তাড়াতাড়ি নিজের ভুলের অনুভূতি হলো, কিন্তু সেই সময় তার রাগও শান্ত হয়নি। নন্দিতা তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল। কয়েক মিনিটের মধ্যে সে নিজের জিনিসপত্র গুছিয়ে বাইরে এলো। শাশুড়ি শ্বশুর তাকে থামানোর অনেক চেষ্টা করলেন। তারা বললেন, বেটা, রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে যেও না, একটু শান্ত হয়ে বসো। কিন্তু নন্দিতা কারও কথা শুনল না। সে শুধু এতটুকু বলল, আমি এখন এই বাড়িতে ততদিন ফিরব না যতদিন না রাঘব নিজে আমাকে নিতে আসবে। এতটুকু বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাঘব রাগে চুপ করে বসে রইল। তার মনে হলো নন্দিতা কিছু সময় পর নিজেই ফিরে আসবে, কিন্তু সে ফিরে এলো না। নন্দিতা সোজা নিজের মায়ের বাড়ি পৌঁছে গেল। যখন তার মা বাবা তাকে দেখলেন তখন তারা ঘাবড়ে গেলেন। তারা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, তুমি হঠাৎ এখানে কিভাবে এলে? নন্দিতা কেঁদে বলল, আমি আর সেই বাড়িতে যাব না, রাঘব আমার ওপর হাত তুলেছে। তার মা বাবা তাকে বোঝানোর চেষ্টা করলেন। তার বাবা বললেন, মা, রাগের মাথায় এমন হয়, বাড়ি ছেড়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। কিন্তু নন্দিতা জেদ ধরে ফেলেছিল। সে স্পষ্ট বলে দিল, যতদিন না সে আমাকে মানাতে না আসবে আমি ফিরব না।
অন্যদিকে কোটায় রাঘবের বাড়ির পরিবেশও পুরোপুরি বদলে গিয়েছিল। বাড়িতে এখন সেই হাসি এবং রৌনক ছিল না। শাশুড়ি শ্বশুর এই বিষয়ে খুব দুঃখিত থাকতে লাগলেন যে তাদের ছেলের বাড়ি ভেঙে যাওয়ার কিনারায় দাঁড়িয়েছে। তারা অনেকবার রাঘবকে বললেন যে গিয়ে নন্দিতাকে মানিয়ে নিয়ে আয়, কিন্তু রাঘবও নিজের অহংকারে অনড় রইল। দিন কেটে যেতে লাগল, তারপর সপ্তাহ এবং তারপর মাসও কেটে গেল, কিন্তু না রাঘব নন্দিতাকে নিতে গেল আর না নন্দিতা ফিরে এলো। এই উত্তেজনা এবং দুঃখের মাঝে হঠাৎ আরেকটা বড় ঘটনা ঘটে গেল, যেটা রাঘবের জীবন পুরোপুরি বদলে দিল। খ্যার বন্ধুরা, নন্দিতা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর রাঘবের মা বাবা সবসময় চিন্তায় থাকতে লাগলেন। তাদের সবচেয়ে বেশি দুঃখ এই বিষয়ের ছিল যে তাদের হাসতে খেলতে বাড়ি হঠাৎ ভেঙে যাওয়ার কিনারায় চলে এসেছিল। তারা অনেকবার রাঘবকে বোঝাতেন যে রাগ ছেড়ে একবার নন্দিতাকে মানিয়ে নিয়ে আয়, কিন্তু রাঘব প্রতিবার এটাই বলতো যে যদি তাকে ফিরে আসতে হয় তাহলে সে নিজেই আসবে। সময় কেটে যেতে লাগল, বাড়িতে আগের মতো চাঞ্চল্য ছিল না। নন্দিতা চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ একদম বদলে গিয়েছিল। শাশুড়ি শ্বশুর প্রায়ই চুপ থাকতে লাগলেন এবং রাঘবও আগের মতো ছিল না। এই চিন্তা এবং উত্তেজনার প্রভাব তাদের স্বাস্থ্যের ওপরও পড়তে লাগল। কয়েক মাসের মধ্যে দুজনেরই শরীর খারাপ হয়ে গেল। ডাক্তাররা চিকিৎসা করলেন, ওষুধও চলল, কিন্তু হয়তো তাদের মনের দুঃখ বেশি ভারী ছিল। কয়েক মাসের মধ্যে প্রথমে রাঘবের বাবা এবং তারপর তার মাও এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তাদের চলে যাওয়ার পর রাঘব একদম একা হয়ে গেল। যে বাড়িতে একসময় 4 জনের হাসি গুঞ্জরিত হতো, এখন সেখানে শুধু নীরবতা রয়ে গিয়েছিল। অন্যদিকে নন্দিতাকে যখন এই খবর পৌঁছালো, তখন কয়েক মুহূর্তের জন্য তার মনও কেঁপে উঠল। সে ভেবে দুঃখ পেল যে সে নিজের শাশুড়ি শ্বশুরের শেষ সময় তাদের কাছে ছিল না, কিন্তু তার ভিতরের রাগ এবং জেদ এখনও পুরোপুরি শেষ হয়নি। কিছুদিন পর রাঘব একটা সিদ্ধান্ত নিল। সে ভাবল যে যদি নন্দিতা ফিরে না আসতে চায় তাহলে এই সম্পর্ককে এভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে নেই। এই ভাবনার সাথে সে নন্দিতাকে তালাকের নোটিশ পাঠিয়ে দিল। যখন সেই নোটিশ নন্দিতার কাছে পৌঁছালো, তখন সে আগের চেয়েও বেশি রেগে গেল। তার মনে হলো রাঘব সম্পর্ক বাঁচানোর চেষ্টা করার বদলে তাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করলেন। তারা বললেন, মা, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। যদি এখনও তুমি চাও তাহলে সবকিছু ঠিক হয়ে যেতে পারে। কিন্তু নন্দিতা সেই সময় কারও কথা মানল না। সে জেদের মাথায় বলল যে যদি রাঘব তালাক চায় তাহলে তারও কোনো আপত্তি নেই। ধীরে ধীরে বিষয় কোর্ট পর্যন্ত চলে গেল। অনেক মাস ধরে মামলা চলল এবং অবশেষে একদিন আদালত দুজনের তালাক মঞ্জুর করে দিল। আদালতের রায় অনুসারে ছেলে আদিত্যের হেফাজত নন্দিতাকে দেওয়া হলো, কারণ তখন তার বয়স এখনও খুব কম ছিল। কিন্তু যখন আদালতের বাইরে নন্দিতা আদিত্যকে নিজের কোলে নেওয়ার চেষ্টা করল, তখন সে জোরে জোরে কাঁদতে লাগল। সে তার বাবার দিকে হাত বাড়িয়ে দিল। এটা দেখে সেখানে উপস্থিত অনেক মানুষের চোখ ভিজে গেল। এক ছোট শিশু বুঝতেই পারছিল না যে হঠাৎ তার দুনিয়া কেন বদলে যাচ্ছে, কিন্তু আদালতের রায় চূড়ান্ত। অবশেষে নন্দিতা আদিত্যকে নিয়ে নিজের মায়ের বাড়ি চলে গেল। শুরুর কয়েকদিন সব ঠিক ছিল। তার ভাই এবং ভাবি তার খেয়াল রাখতেন, কিন্তু ধীরে ধীরে অবস্থা বদলাতে লাগল। নন্দিতাকে যে টাকা তালাকের পর পেয়েছিল সেটা সে বিশ্বাস করে নিজের ভাইকে দিয়ে দিয়েছিল। সে ভেবেছিল যে এখন তাকে এই বাড়িতেই থাকতে হবে, তাই টাকা বাড়ির কাজেই লাগবে। কিন্তু কয়েক মাসের মধ্যে সেই টাকা শেষ হয়ে গেল। টাকা শেষ হতেই ভাই এবং ভাবির আচরণও বদলাতে লাগল। এখন ছোট ছোট প্রয়োজনের জন্যেও নন্দিতাকে তিরস্কার শুনতে হতো। যদি সে কোনো কাপড় বা চপ্পল কেনার কথা বলতো, তাহলে তার ভাই বলতো, এতদিন যা হয়ে গেছে, এখন আবার নতুন কি প্রয়োজন এলো? নন্দিতা এই অবস্থা খুব দুঃখিত হতো। তার মনে হতো যে তার ভালোর জন্যেই সে টাকা ভাইকে দিয়েছিল, কিন্তু তারপরও এমন আচরণ ঠিক নয়। কথা বলতো তাহলে তার ভাই বলে দিত যে সে কতদিন তার দায়িত্ব নেবে। ধীরে ধীরে নন্দিতার মনে হতে লাগলো যে মায়ের বাড়ি চিরকালের জন্য নিজের বাড়ি হয় না। এখন তার সামনে সবচেয়ে বড় দায়িত্ব ছিল তার ছেলের। সে অনেকবার ভাবত যে কোনো চাকরি করে নেবে, কিন্তু তারপর আদিত্যের চিন্তা হতে লাগলো এত ছোট শিশুকে ছেড়ে সে কোথায় যাবে। তার মাও এখন বুড়ো হয়ে গিয়েছিলেন এবং তিনি শিশুর দায়িত্ব নিতে প্রস্তুত ছিলেন না। দিন কেটে যেতে লাগলো এবং নন্দিতার জীবন ধীরে ধীরে আরও কঠিন হয়ে উঠছিল। এখন তার প্রতিটি সিদ্ধান্তে অনুতাপ হতে লাগলো। তার মনে হতে লাগলো যে রাগ এবং অহংকার
অহংকারে সে কত বড় ভুল করে ফেলেছে। অবশেষে একদিন সে সিদ্ধান্ত নিল। সে ভাবল যে যদি আদিত্য তার বাবার কাছে থাকে তাহলে অন্তত তাকে একটা ভালো ভবিষ্যৎ পাওয়া যাবে। এই ভেবে এক সন্ধ্যায় সে নিজের ছেলেকে কোলে নিয়ে কোটা পৌঁছে গেল এবং সোজা সেই বাড়ির দরজায় এসে দাঁড়ালো যেখান থেকে সে একসময় রাগে চলে গিয়েছিল। তারপর সে কাঁপা হাতে দরজার ঘণ্টি বাজালো এবং দরজা খুলতেই সে নিজের ছেলেকে রাঘবের কোলে তুলে দিয়ে বলেছিল, এ তোমার ছেলে, এখন তুমিই সামলাও একে, আমার দ্বারা আর হচ্ছে না। কিন্তু সেই মুহূর্তে তার একদম ধারণা ছিল না যে সেই বাড়ির ভিতর বসে কিছুক্ষণ পর রাঘব তাকে এমন একটা কথা বলতে যাচ্ছে যেটা তার পুরো জীবন আবার বদলে দেবে। খ্যার বন্ধুরা, নন্দিতা চুপচাপ ঘরের এক কোণে বসেছিল। তার দৃষ্টি বারবার নিজের ছেলে আদিত্যের ওপর যাচ্ছিল যে এখন তার বাবার কোলে শান্ত হয়ে বসেছিল। অনেক মাস পর সে তার বাবার এত কাছে এসেছিল, তাই তার মুখে এক আলাদা স্বস্তি দেখা যাচ্ছিল। রাঘব ধীরে ধীরে তার চুলে হাত বুলাচ্ছিল, তার মুখেও এক অদ্ভুত শান্তি ছিল, কিন্তু তার চোখে কোথাও না কোথাও যন্ত্রণা এখনও বাকি ছিল। কিছুক্ষণ ঘরে একদম নীরবতা ছড়িয়ে রইল। দুজনের কাছে অনেক কথা ছিল, কিন্তু শব্দ যেন গলায় আটকে যাচ্ছিল। অবশেষে রাঘব নীরবতা ভাঙল। সে ধীর গলায় জিজ্ঞাসা করল, এখন কি করার ভাবছ? নন্দিতা মাথা নিচু করে নিল। সে কিছুক্ষণ ভাবল, তারপর ধীরে ধীরে বলল, আমি এখানে শুধু আদিত্যকে ছেড়ে দিতে এসেছিলাম যাতে সে তার বাবার কাছে থাকতে পারে। আমার মনে হয় এটাই তার জন্য ভালো হবে। রাঘব তার কথা মন দিয়ে শুনল, কিন্তু সে তাড়াতাড়ি কোনো উত্তর দিল না। সে কিছুক্ষণ নিজের ছেলেকে দেখল, তারপর সে গভীর শ্বাস নিয়ে বলল, যদি আদিত্য এখানে থাকে তাহলে কি তুমি তার থেকে দূরে থাকতে পারবে? এই প্রশ্ন শুনেই নন্দিতার চোখে জল এসে গেল। সে কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, মা হয়েও আমি তার জন্য কিছু করতে পারছি না। হয়তো এটাই আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। রাঘব তার দিকে তাকালো। এখন তার মুখে আগের মতো তিক্ততা ছিল না। সে শান্ত গলায় বলল, নন্দিতা, ভুল শুধু তোমার ছিল না। নন্দিতা বিস্ময়ে তার দিকে তাকালো। রাঘব এগিয়ে বলল, যদি সেদিন আমি রাগের মাথায় তোমার ওপর হাত না তুলতাম এবং তারপর তোমাকে মানাতে চলে যেতাম, তাহলে হয়তো আজ অবস্থা এমন হতো না। এটা শুনেই নন্দিতার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সে কাঁপা গলায় বলল, না রাঘব, ভুল আমারও ছিল। যদি সেদিন আমি রাগের মাথায় বাড়ি না ছেড়ে চলে যেতাম এবং একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করতাম, তাহলে হয়তো আমাদের বাড়ি কখনো ভাঙত না। দুজন কিছুক্ষণ চুপ করে বসে রইল। তাদের মধ্যে এখন রাগ ছিল না, শুধু অনুতাপ ছিল। ঠিক সেই সময় আদিত্য ধীরে ধীরে রাঘবের কোল থেকে নেমে নিজের মায়ের কাছে চলে গেল। সে নন্দিতার হাত ধরে নির্দোষতায় বলল, মা, তুমি এখানেই থেকে যাও না। তার এই ছোট কথা শুনে নন্দিতার মন ভরে গেল। রাঘবও সেই দৃশ্য চুপচাপ দেখছিল। কয়েক সেকেন্ডের নীরবতার পর সে ধীরে ধীরে বলল, নন্দিতা, যদি তুমি চাও তাহলে আমরা আবার চেষ্টা করতে পারি। নন্দিতা আশ্চর্য হয়ে তার দিকে তাকালো। রাঘব এগিয়ে বলল, হয়তো আমরা দুজনেই রাগ এবং অহংকারে খুব বড় ভুল করে ফেলেছিলাম, কিন্তু যদি আমরা চাই তাহলে আদিত্যের জন্য আবার একটা নতুন শুরু করতে পারি। নন্দিতার চোখ থেকে অশ্রু অবিরাম ঝরছিল। সে কাঁপা হাত জোর করে রেখে কেঁদে কেঁদে বলল, আমাকে মাফ করে দাও রাঘব, আমার জেদ এবং অহংকার আমাদের বাড়ি ভেঙে দিয়েছে। রাঘব তাড়াতাড়ি তার হাত ধরে নিল এবং সেগুলো নিচে নামিয়ে দিল। সে শান্ত গলায় বলল, মাফ চাওয়ার দরকার আমাদের দুজনেরই আছে, কারণ ভুল আমাদের দুজনেরই হয়েছিল। এতটুকু শুনেই নন্দিতা নিজেকে আটকাতে পারল না। সে কেঁদে কেঁদে রাঘবের সামনে দাঁড়িয়ে রইল এবং আদিত্য দুজনের মাঝে দাঁড়িয়ে তাদের দেখছিল। সেই ছোট শিশুটি হয়তো পুরো বিষয়ে বুঝতে পারছিল না, কিন্তু তার কাছে এতটুকু অবশ্যই বোঝা যাচ্ছিল যে তার মা বাবা আবার একসাথে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর রাঘব বাড়ির দিকে চোখ বুলিয়ে হালকা হাসির সাথে বলল, তা বাড়ির অবস্থা তো দেখছই, মনে হয় এখন এটাকে আবার সামলানোর কেউ এসে গেছে। নন্দিতা অশ্রু মুছে চারদিক দেখল। সেই বাড়ি যেটা একসময় তার নিজের ছিল, আজ আবার তার অপেক্ষা করছে বলে মনে হচ্ছিল। সে ধীর গলায় বলল, যদি তুমি সত্যি চাও তাহলে আমি এই বাড়িকে আবার আগের মতো করে দেব। রাঘব হেসে দিল এবং সেই দিনের পর ধীরে ধীরে সেই বাড়ি আবার বসবাস করতে লাগল। নন্দিতা পুরো মনে বাড়ি সামলাতে শুরু করল এবং রাঘবও নিজের সম্পর্ককে আগের চেয়ে বেশি বুদ্ধিমত্তার সাথে নেওয়ার চেষ্টা করল। যদিও তাদের এই বিষয়ে সবসময় দুঃখ থাকবে যে তাদের শাশুড়ি শ্বশুর সেই দিনটি দেখার জন্য এই পৃথিবীতে ছিলেন না, কিন্তু তবুও তারা নিজেদের জীবনকে এক নতুন সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজও কোটার সেই বাড়িতে সকাল সকাল এক ছোট শিশুর হাসি গুঞ্জরিত হয় এবং তার সাথে দুইজনের এই অনুভূতিও থাকে যে সম্পর্ক ভালোবাসার অভাবে নয়, বরং অহংকারে ভাঙে। এবং যদি সময় থাকতে অহংকার ছেড়ে দেওয়া যায় তাহলে অনেক ভাঙা সম্পর্ক আবার জুড়ে যেতে পারে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে সম্পর্ক খুব নাজুক হয়। এগুলো ভাঙতে মাত্র এক মুহূর্ত লাগে, কিন্তু গড়তে অনেক বছর লেগে যায়। প্রায়ই সম্পর্ক ভালোবাসার অভাবে নয়, বরং অহংকার, জেদ এবং ছোট ছোট ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যায়। যদি সঠিক সময়ে কেউ একজনও নত হয় তাহলে অনেক বাড়ি ভেঙে যাওয়া থেকে বেঁচে যেতে পারে। তাই সম্পর্কে জেতার চেয়ে বেশি জরুরি হয় সেগুলোকে বাঁচিয়ে রাখা। কিন্তু এখন আপনারা বলুন,
যদি আপনি নন্দিতার জায়গায় থাকতেন তাহলে কি রাগের মাথায় বাড়ি ছেড়ে দিতেন? এবং যদি আপনি রাঘবের জায়গায় থাকতেন তাহলে কি নিজের স্ত্রীকে মানাতে যেতেন নাকি নিজের অহংকারে অনড় থাকতেন? আপনার মতে এই গল্পে সবচেয়ে বড় ভুল কার ছিল, নন্দিতার নাকি রাঘবের? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখবেন, কারণ আপনার একটা চিন্তা অন্য কারো সম্পর্ককে ভেঙে যাওয়া থেকে বাঁচাতে পারে। এবং যদি গল্পটি মনে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন।